Iyyaka na'budu wa iyyaka nasta'in. মিস্টার প্রেসিডেন্ট, সম্মানিত সেক্রেটারি, ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ, আজ আমি বিশ্ব নেতাদের এই ফোরামে আমার দেশকে প্রতিনিধিত্ব করে সম্মানিত বোধ করছি, যেখানে আমাদের বিশ্বের সমস্যাগুলো আলোচনার সুযোগ রয়েছে। আমি অনেক সমস্যা নিয়ে কথা বলতে চাই, তবে আজ শুধু 4টি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমার দেশ কঠিন সময় এবং চ্যালেঞ্জের মোকাবেলা করা সত্ত্বেও আমি এই ফোরামে এসেছি। জরুরি সমস্যাগুলো বিশ্ববাসীর অবশ্যই জানা দরকার। আমি প্রথমেই শুরু করতে চাই জলবায়ু পরিবর্তন বিষয়ে। অনেক নেতা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি মনে করি তারা প্রকৃতপক্ষে বিষয়টি গুরুত্ব অনুধাবন করছেন না। অনেক বিশ্বনেতা যারা এই বিষয়ে কিছু করতে চান, তারাও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না। আমাদের অনেক আইডিয়া আছে, কিন্তু বলা হয়ে থাকে অর্থায়ন ছাড়া আইডিয়া শুধুমাত্র অবাস্তব কল্পনা। পাকিস্তান, আমি আমার নিজ দেশের সম্পর্কে আপনাদের বলছি। পাকিস্তান হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবিত বিশ্বের 10টি দেশের মধ্যে একটি। আমরা আমাদের নদীগুলোর উপর নির্ভর করি। পাকিস্তান মূলত একটি কৃষি প্রধান দেশ। আমাদের 80% পানি আসে হিমবাহ অথবা তুষার হতে। এসব হিমবাহ শুধুমাত্র পাকিস্তানের অংশ হতে নয়, এমনকি ভারত হতেও আসে। কারাকোরাম হিমবাহ, হিমালয় এবং হিন্দুকুশ হিমবাহ হতে, এবং এগুলো প্রভাবিত হয় বিপজ্জনক গতিতে। আমরা ইতিমধ্যে আমাদের পর্বতগুলোতে 5000 হিমবাহ চিহ্নিত করেছি। আমরা সেখানে আশঙ্কা করছি বড় আকারের আকস্মিক বিপর্যয়ের। কেপি, পাকিস্তানের একটি রাজ্য যেখানে আমরা 5 বছরে কয়েক বিলিয়ন গাছ লাগিয়েছি। এখন আমাদের লক্ষ্য 10 বিলিয়ন গাছ রোপণ করা। কিন্তু একটি রাষ্ট্র একা কিছু করতে পারে না। আমাদের প্রয়োজন বিশ্বের সমন্বিত উদ্যোগ। তবে আমি আশাবাদী যে সর্বশক্তিমান আমাদের বড় একটি শক্তি দান করেছেন, সেটা হচ্ছে মানব সম্পদ। আমরা বড় এবং মহৎ কিছু করতে পারি, এবং এখানে আমি আশাবাদী বৃহৎ এবং ভালো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘই নেতৃত্ব দেবে। ধনী দেশগুলোকে অবশ্যই চাপ দিতে হবে। গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য ধনী দেশগুলোই কিন্তু মূলত দায় বেশি। সুতরাং আমি অনুধাবন করি এই বিষয়ে জাতিসংঘ নেতৃত্ব দেবে। আমি এখন দ্বিতীয় ইস্যুটি নিয়ে কথা বলতে চাই, এবং তা খুবই জটিল একটি বিষয়। প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন টাকা দরিদ্র দেশগুলো থেকে ধনী দেশগুলোতে পাচার হয়ে যাচ্ছে। মুদ্রা পাচার, কর ফাঁকি, পশ্চিমা দেশে বিলাসবহুল সম্পত্তি ক্রয়ের মাধ্যমে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এটা করছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা খুবই ধ্বংসাত্মক। এর ফলে ক্রমশই ধনী এবং দরিদ্র দেশগুলোর পার্থক্য আর বেড়ে যাচ্ছে। মাদক এবং সন্ত্রাসে অর্থায়নের মতো মানি লন্ডারিংকে একইভাবে ট্রিট করা হচ্ছে না। বর্তমানে দরিদ্র দেশগুলোর সম্পদ তাদের এলিটরা লুট করে দিচ্ছে। যখন আমি 1 বছর পূর্বে আমার দেশের দায়িত্ব নিয়েছিলাম, আমি দেখলাম গত 10 বছরে আমাদের দেনার পরিমাণ 4 গুণে বেড়েছে। সারা বছর আমরা যত রাজস্ব সংগ্রহ করি, তার অর্ধেক ব্যয় হয় যার দেন আদায় মেটাতে। কিভাবে আমরা আমাদের 220 মিলিয়ন জনসংখ্যার
ব্যয় নির্বাহ করব, যখন কিনা দায় মেটাতে অর্ধেকের বেশি টাকা চলে যায়। আমরা দেখতে পাই দুর্নীতিবাজ নেতাদের দুর্নীতি এবং মানি লন্ডারিং এর সম্পত্তি পশ্চিমা পুঁজিতে বিনিয়োগকৃত। এটা উদ্ধার করা আমাদের জন্য অনেক কঠিন। লুট করা অর্থ উদ্ধার করা গেলে আমরা মানব সম্পদ উন্নয়নে সেটা ব্যয় করতে পারতাম, কিন্তু আইন এসব অপরাধীদের রক্ষা করছে। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে আইনজীবী নিয়োগ দেবার মতো সামর্থ্য আমাদের নেই। আমাদের ধনী দেশগুলো হতে সহায়তা প্রয়োজন, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট, এটা খুবই জটিল। ধনী দেশগুলোর অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। দরিদ্র দেশগুলো হতে দুর্নীতির মাধ্যমে অর্থের পাচার তারা অনুমোদন দিতে পারে না। কিভাবে দরিদ্র দেশগুলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করবে, যেখানে মানব সম্পদ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ সহজেই আমাদের দেশসমূহ হতে পাচার হয়ে যাচ্ছে? ক্ষমতাসীন এলিটদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচার করতে সুযোগ দেওয়া উচিত নয়। আমি বুঝতে পারি না কেন ট্যাক্স হ্যাভেন অনুমোদিত। ট্যাক্স হ্যাভেন হল এমন দেশে যারা বিদেশি বিনিয়োগকারীদের খুবই কম ট্যাক্সে বিনিয়োগের সুযোগ প্রদান করে। কেন এই ট্যাক্স হ্যাভেন? কেন এটা অনুমোদিত? কেন সেই গোপন হিসেব? বিশ্বে পরিবর্তন হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে এবং ধনী হচ্ছে আরো ধনী। এটা বড় একটি সংকট তৈরি করবে। বিশ্বব্যাংক, IMF, এডিবিকে অবশ্যই এসব লুটপাট বন্ধ করার একটি উপায় বের করতে হবে। আমার তৃতীয় পয়েন্টটি ইসলামিক ফোবিয়া সম্পর্কে। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা 1.3 বিলিয়ন। পৃথিবীর সবকটি মহাদেশেই মুসলমানরা বসবাস করেন। 9/11-এর পর থেকে আশঙ্কাজনকভাবে ইসলাম ফোবিয়ার ক্রমবৃদ্ধি। এই বৃদ্ধিটা উদ্বেগজনকও বটে। শুধু উদ্বেগজনকই নয়, এটা মূলত বিভাজন সৃষ্টি করছে। আশ্চর্যজনক ব্যাপার, মুসলিম মহিলাদের সাধারণ হিজাব পরাটাও আজ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ হিজাবকেও অস্ত্রের মতো দেখা হচ্ছে। কোন কোন দেশের ভদ্র মহিলা তাদের গায়ের পোশাক খুলে ফেলতে পারেন, তাই বলে কি আর কেউ পোশাক পরতে পারেন না? আর কেনই বা এমনটা করা হচ্ছে? কারণ কিছু পশ্চিমা লিডার ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে নিয়েছেন। উগ্রবাদ ইসলাম আবার কি? ইসলাম তো একটাই, আর সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। সেখানে আবার ইসলাম ফোবিয়া কেন? আমার জানতে ইচ্ছে করে একজন আমেরিকান কিভাবে র্যাডিক্যাল মুসলিম ও মডারেটর মুসলিম বলে মুসলমানদেরকে ভাগ করতে পারে। আমাদের ধর্মে মোটেই এসবের কোনো সম্পর্ক নেই। বিদেশ ভ্রমণের সময় আমরা ইসলাম ফোবিয়ার মুখোমুখি হয়েছে। ইসলাম ফোবিয়া ইউরোপীয় দেশগুলোতে মুসলমানদের কোণঠাসা করে ফেলেছে, আর এই পরিস্থিতি উগ্রবাদদের দিকে ঠেলে দিচ্ছে। আমার বক্তব্য হল, আমাদেরকে অবশ্যই এই সমস্যার সমাধান করতে হবে। 9/11-এর পর র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। মুসলিম নেতৃবৃন্দ পশ্চিমা নেতাদের বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে র্যাডিক্যাল ইসলাম বলে আদৌ কিছু নেই, সব সমাজেই কট্টরপন্থী রয়েছে। কিন্তু করুণা এবং ন্যায় বিচার সব ধর্মেরই মূল কথা। দুর্ভাগ্যবশত আমাদের মুসলিম নেতৃবৃন্দ এই ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হয়েছেন। আমরা মুসলিম বিশ্বকেও ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি যে র্যাডিক্যাল ইসলাম বলতে কিছু নেই। একসময় পাকিস্তানে আমরা ঝড়ের কবলে ছিলাম এবং আমাদের সরকার এনলাইটেন্ড মডারেশন নামের একটি স্লোগান তৈরি করেছিলেন। যেহেতু 9/11-এর হামলাকারীরা আত্মঘাতী ছিল, সঙ্গত কারণে আত্মঘাতী হামলা সম্পর্কে একটু বলা দরকার।
9/11-এর ব্যাপারটি ছিল অনেকটা স্বর্গীয় কুমারীর মতো। 9/11-এর ওই উদ্ভট ঘটনাটি ঘটেছিল আত্মঘাতী হামলার ইসলামীকরণের জন্য। তামিল টাইগার এবং জাপানের কামিকাজে বোমারু নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তারা যখন আত্মঘাতী হামলা করে তখন আর কেউ ধর্মকে দোষে না। হ্যাঁ, এটা সত্য যে কোনো ধর্মই সহিংসতার শিক্ষা দেয় না। পশ্চিমাদের ইসলাম ফোবিয়া কারণ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুসন্ধান আছে। আমি পশ্চিমের দেশগুলোতে দীর্ঘ সময় কাটিয়েছি ক্রিকেট খেলে। পশ্চিমাদের মন মানসিকতা কিভাবে কাজ করে তা আমি ভালো করে জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হল, ইসলাম ফোবিয়ার অন্যতম কারণ 1989 সালের প্রকাশিত সেই বই, যেখানে জঘন্য ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছিল। পশ্চিমারা আসল সমস্যা বুঝতে পারলেন না, কেননা ইসলাম সম্পর্কে তাদের গভীর অনুধাবন নেই। ইসলামের শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তাই ইসলাম তাদের কাছে একটি উগ্র, সাম্প্রদায়িক এবং মারমুখ অহিংস ধর্মের নাম। 2-3 বছর পর পর কেউ একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেন, আর আমরা মুসলমানরা আমাদের দায়িত্ববোধ থেকে শান্তিপূর্ণভাবে এই ন্যায়সঙ্গত প্রতিবাদ করি। আর এই প্রতিবাদেই আবার পশ্চিমাদের কাছে হয়ে ওঠে উগ্রবাদ, অসহিংসতা। এটাই আমাদের মুসলমানদের কপাল। পশ্চিমাদের সবাই খারাপ অথবা সবাই ভালো এটা বলা যাবে না। খারাপের সংখ্যা নেহাতি সামান্য। এই সামান্য সংখ্যক খারাপ লোকেই মুসলমানদের উস্কে দেবার জন্য দায়ী। আমি এদেরকে দায়ী করব। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। মহাগ্রন্থ আল কুরআনের বাস্তব নমুনা। আমরা কেবল তার আদর্শই বেঁচে থাকতে চাই। রাসূল মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র। আমি ইসলাম সম্পর্কে এমন অদ্ভুত বিষয় শুনেছি যা ইসলাম সম্পর্কে নির্ঘাত মিথ্যাচার ছাড়ার কিছুই না। ইসলাম নাকি নারী বিরোধী, সংখ্যালঘু বিরোধী, অথচ মদিনা রাষ্ট্রই সর্বপ্রথম নারী, অসহায় এবং বিধবার দায়িত্ব গ্রহণ করে, নারীর অধিকার প্রতিষ্ঠা করে। মদিনা রাষ্ট্র ঘোষণা করেছিল কালো ধুলো সকল মানুষই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন সবচেয়ে ভালো কাজ হচ্ছে দাসকে মুক্ত করা। কারো দাস দাসী থাকলে তার সঙ্গে পরিবারের সদস্যের মতো আচরণ করা। রাসূলের এই ঘোষণার ফলে অভূতপূর্ব একটি ঘটনা ঘটল। দাসরা রাজা হয়ে গেলেন, এমনকি দাসদের রাজবংশ তৈরি হয়ে গেল। সংখ্যালঘু সহ সকল ধর্মের ধর্মীয় উপন্যাসাখর রক্ষা করাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে একজন সাধারণ ইহুদি নাগরিকের কাছে মামলায় হেরে গেলেন। নিরপেক্ষ আদালত মামলার রায় দেন ইহুদি নাগরিকের পক্ষে। এটা ইসলাম, যেখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোন মুসলিম সম্প্রদায় যখন সংখ্যালঘুদের প্রতি অবিচার করেন তখন সেটা আমাদের ধর্মের শিক্ষার বিরুদ্ধে যায়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে বসবাস করেন। যখন তাকে নিয়ে ব্যঙ্গ অথবা বিদ্রূপ করা হয় তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে, ব্যথা অনুভব করি আমরা, যে ব্যথা ক্রমাগত বাড়তে থাকে। একসময় মনের ব্যথা দেহে ভর করে। মুসলমানরা তখনই কেবল প্রতিবাদের ভাষায় প্রতিবাদ করেন। আমি সবসময় এই বিষয় নিয়ে ভাবতাম যে কখনো যদি আমার এমন পরিবেশে কথা বলার সুযোগ হয় তখন আমি ইসলাম সম্পর্কে বিশ্বকে এই বার্তাটি দেব।
পশ্চিমা সমাজে হলোকাস্টকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিবেচনা করা হয়, কেননা এর অবমাননা ইহুদি সম্প্রদায়কে আঘাত করে। আমরা আমাদের নবীর ক্ষেত্রেও একই শ্রদ্ধার আবেদন করি। দয়া করে আমাদের নবীকে কটাক্ষ করে আমাদের অনুভূতিতে আঘাত করবেন না, এটা আমাদের অনুরোধ। এবার আমার চতুর্থ পয়েন্ট, মিস্টার প্রেসিডেন্ট, এটাই সবচেয়ে জটিল বিষয় এবং বিশেষ করে এটার জন্যই আমার এখানে আসা। হ্যাঁ, এটা হচ্ছে কাশ্মীরে যা ঘটেছে সেই সম্পর্কে। ক্ষমতায় আসার পর আমার প্রথম অগ্রাধিকার ছিল পাকিস্তান হবে এমন দেশ যে শান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দেবার মাধ্যমে পাকিস্তান তার সময়ের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। আমাদের 70,000 লোক যুদ্ধে মারা গিয়েছে। আমাদের অর্থনীতির ক্ষতির পরিমাণ $150 বিলিয়ন। 1980-এর শতকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের স্বাধীনতার পক্ষে পাকিস্তান পশ্চিমাদের সাথে কাজ করে। গরিলা যোদ্ধা নামে খ্যাত মুজাহিদ বাহিনীকে পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছিল এবং প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। সোভিয়েত তাদেরকে সন্ত্রাসী বলত, যেখানে আমেরিকানরা তাদের বলত মুক্তিযোদ্ধা। 1979 সালে সোভিয়েত আফগানিস্তান থেকে পলায়ন করে। আমেরিকা আফগানিস্তান ত্যাগ করে আর পাকিস্তান ও মুজাহিদ গ্রুপকে ত্যাগ করে। অতঃপর 9/11 আসলো। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হল, কিন্তু আমরা এই যুদ্ধের সাথে জড়াইনি। কেন? কারণ পশ্চিমারা এবং আমরা তাদের বিদেশি দখলদারদের বিরুদ্ধে জিহাদে তথা স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলাম। কিন্তু এবার আমেরিকা আফগান দখল করে বসে আর প্রত্যাশা করে আমরা মুজাহিদদের বলবো, তোমরা সন্ত্রাসী, তোমরা স্বাধীনতা সংগ্রামী না। এটা হাস্যকর। তাই পাকিস্তান নিরপেক্ষ থাকতে চেয়েছে, ধ্বংসলীলায় জড়ায়নি। 70,000 পাকিস্তানি নিহত হল সন্ত্রাস বিরোধী যুদ্ধে, অথচ 9/11 সাথে কোনো পাকিস্তানি জড়িত ছিল না। তালেবান, আল কায়দা আফগানিস্তানে তৈরি হয়েছে, পাকিস্তানে নয়, কিন্তু 70,000 পাকিস্তানি নিহত হয়েছে। আমি জানি যে ভারত বলে আসছে আমাদের জঙ্গি সংগঠন আছে, কিন্তু আমি জাতিসংঘ পর্যবেক্ষককে এসে দেখার আমন্ত্রণ জানাই। পাকিস্তানে কোনো জঙ্গি গ্রুপ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত। ভারতের প্রসঙ্গে বলি, ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা বলি। উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের সুবাদে ভারতে আমার অনেক ভক্ত অনুরাগী রয়েছে, ভারতে আমার অনেক প্রিয় বন্ধু রয়েছে। আমার ভারত ভ্রমণ করতে সব সময় পছন্দ করি। সুতরাং আমার দল ক্ষমতায় আসার পর আমার প্রথম উদ্যোগ ছিল ভারতের সঙ্গে। নরেন্দ্র মোদীকে বললাম, আমাদের সমস্যাগুলো কিন্তু একই, আসুন আমরা একই সঙ্গে কাজ করি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে একসঙ্গে কাজ করি, বিশ্বস্ততার ভিত্তিতে আমরা সম্পর্ক উন্নয়নের কাজ করি। কিন্তু তিনি প্রতি উত্তরে বললেন, পাকিস্তান সবসময় আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমি বলি, আমাদের সমস্যা একই। ঠিক একইভাবে পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় গুপ্তচর কলভূষণ যাদব ধৃত হয়েছে। সে স্বীকারও করে ফেলেছে সে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করছিল। কিন্তু আসুন আমরা সেসব বিরোধপূর্ণ বিষয় পেছনে ফেলে সামনে এগিয়ে যাই শান্তির জন্য। এটা আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত জনগণের স্বার্থে। কিন্তু মোদী তা মানল না। তিনি আমাদের সঙ্গে সব সংলাপ বাতিল করলেন। ভারত অধিকৃত কাশ্মীরে 20 বছর বয়সী এক ছেলে আত্মঘাতী হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হত্যা করল। মোদী তাৎক্ষণিকভাবে দোষ চাপালেন পাকিস্তানের উপর। আমি বললাম, আপনি এটা প্রমাণ দেখান যে পাকিস্তানের সঙ্গে জড়িত
তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পুলওয়ামা হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ দেখানোর পরিবর্তে তারা পাকিস্তানের উপর বিমান হামলা চালালেন। আমরাও বদলা নিলাম এবং আমাদের শক্তি দেখিয়ে দিলাম। আমরা তাদের যুদ্ধ বিমানও ভূপাতিত করেছি এবং তাদের পাইলটকেও জীবিত উদ্ধার আটক করেছি। কিন্তু সৌজন্যতা, উদারতার খাতিরে দ্রুত তাকে ভারতে ফেরত পাঠিয়েছি। এটা আমাদের উদারতা, দুর্বলতা নয়। আর আপনি মোদি বিমান হামলা চালিয়ে আমাদের যথেষ্ট ক্ষতি করেছেন। আপনি আমাদের 10টি গাছ ধ্বংস করেছেন। আমরা আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে কাজ করছি। আপনি সেখানে আমাদের 10টি গাছ বিনা কারণে বিমান থেকে বোমা বর্ষণের মাধ্যমে ধ্বংস করেছেন। এটা আমাদের একটা বিরাট ক্ষতি। মোদি নির্বাচনে প্রচারণা চালিয়েছেন যে তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন এটা ছিল ট্রেলার, পূর্ণ মুভি পরে আসছে। আমরা ভাবলাম এটা নির্বাচনে জেতার জন্য বক্তৃতা। নির্বাচনের পর আমরা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাব, কিন্তু এই বিষয়টি তা ছিল না। নির্বাচনের পর আমরা বুঝতে পারি অর্থনৈতিকভাবে পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত এফএটিএফ কালো তালিকাভুক্ত করার চেষ্টা করে যাচ্ছে। কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া, সংবিধানের 370 নং আর্টিকেল তারা বাতিল করল। কাশ্মীরে প্রচুর সেনা সমাবেশ করল তারা। তখন কাশ্মীরে মোট সেনার পরিমাণ 9 লক্ষেরও বেশি। এর মাধ্যমে 9 মিলিয়ন লোকের উপর কারফিউ জারি করা হলো। একজন লোক এটা কিভাবে করতে পারে, এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে আরএসএস সম্পর্কে। আমি আরএসএস সম্পর্কে ব্যাখ্যা করতে চাই। মিস্টার নরেন্দ্র মোদী আরএসএস এর আজীবন সদস্য। আরএসএস এমন একটি সংগঠন যেটি অ্যাডলফ হিটলার এবং মুসোলিনির হিংস্র আদর্শে অনুপ্রাণিত। নাৎসিরা যে পদ্ধতিতে অন্য সকল জাতি হতে নিজেদের সেরা ভাবত, একইভাবে আরএসএসও নিজেদের সবার চেয়ে সেরা মনে করে। আরএসএস ভারত থেকে মুসলমানদের জাতিগত নিধনে বিশ্বাসী। এটা সবাই জানে। আরএসএস হিন্দুত্ববাদের জাতিগত শ্রেষ্ঠত্বে বিশ্বাসী। তারা মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। তারা বিশ্বাস করে মুসলিম শাসনের ফলে হিন্দুত্ববাদদের সোনালী যুগের অবসান ঘটেছে। তারা সরাসরি মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। এটা সবাই জানে। গুগল করে আপনি জানতে পারবেন আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলক ওয়ার্ড এই ঘৃণার আদর্শ 1948 সালে হত্যা করেছে ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীকে। এই ঘৃণার আদর্শ আরএসএস এর গুন্ডাদেরকে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে 2000 মুসলিমকে জবাই করতে প্রেরণা দিয়েছিল। মোদীর নির্দেশে গেরুয়া পাঞ্জাবি পরে 3 দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আরএসএস সন্ত্রাসীরা। তাদের তাণ্ডবে 2000 মুসলিম নিহত হয় এবং গৃহহীন হয় 1,50,000 মুসলিম। কংগ্রেস পার্টি বিবৃতি দিয়েছিল আরএসএস এর ক্যাম্পসমূহেই সন্ত্রাসীরা রয়েছে। মোদী তখন নিষেধাজ্ঞার কবলে পড়ে আমেরিকা ভ্রমণ করতে পারেননি। আজ মিলিয়ন লোককে বন্দী করে রাখা হয়েছে। এটা কেমন মানসিকতা, যেখানে নারী, শিশু, অসুস্থ মানুষ রয়েছে। পশ্চিমা বিশ্ব কি ভাবছে? 5 মিলিয়ন পশুবন্দী, তারা মানব সন্তান। জাতিগত শ্রেষ্ঠত্বর উগ্র চিন্তাধারা নরেন্দ্র মোদী এবং বিজেপিকে অন্ধ করে দিয়েছে। যখন কারফিউ উঠে যাবে তখন কি ঘটবে তারা কি চিন্তা করেছে? গত 30 বছরে কাশ্মীরে 1 লাখ নাগরিক নিহত হয়েছে, 11,000 নারী ধর্ষিত হয়েছে। এটা জাতিসংঘের রিপোর্ট। কিন্তু বিশ্ববাসী কিচ্ছু করছে না, কারণ তারা দেখছে ভারত তাদের জন্য 1.2 বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজেট। বস্তুগত স্বার্থের কাছে বলি হচ্ছে মানবতা। মোদী বলছে এটা কাশ্মীরের উন্নয়নের জন্য, কিন্তু যখন
8 মিলিয়ন কাশ্মীরি বন্দিত্ব ভেঙে 9 লাখ সেনার মোকাবেলা করবে, তখন কি ঘটবে? আমি আশঙ্কা করছি রক্ত গঙ্গা বইবে। কাশ্মীরিদের খাঁচাবন্দি পশুর মতো বাড়িতে বন্দি রাখা হচ্ছে। রাজনৈতিক নেতাদের, এমনকি প্রো ইন্ডিয়ানদের গ্রেফতার করা হয়েছে। 13,000 যুবককে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। যুবকদের ছড়রা গুলি দিয়ে অন্ধ করে দেওয়া হচ্ছে। এতে আরো চরম পন্থা বাড়বে। আমি আশঙ্কা করছি আরেকটি পুলওয়ামা ঘটনার, এবং যথারীতি ভারত এর জন্য দায়ী করবে পাকিস্তানকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে 500 সন্ত্রাসী অপেক্ষা করছে। 9 লাখ সৈন্যদের বিরুদ্ধে 500 সন্ত্রাসী কি করবে? ইসলামিক টেররিজম টার্ম ব্যবহার করে ভারত মানবাধিকার লঙ্ঘন করে এবং কাশ্মীরদের ওপর নির্যাতন বৃদ্ধি করে। কেন তারা শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করছে? কারণ ভারতের হাতে বিকল্প নেই। কাশ্মীরে তাদের নিষ্ঠুরতার প্রতিক্রিয়ায় আরেকটি পুলওয়ামার মতো ঘটনা ঘটবে এবং তারা আমাদের দায়ী করে আবার পাকিস্তানে বোমা মারার চেষ্টা করবে। আপনারা কি মনে করেন না কাশ্মীরে 8 মিলিয়ন লোকের দুর্দশা ভারতের 180 মিলিয়ন মুসলমানকেও চরম পন্থার দিকে ঠেলে দিতে পারে? ইহুদি কমিউনিটির প্রতিক্রিয়া কি হবে যখন মাত্র 8,000 ইহুদিকে বন্দী করা হবে? ইউরোপীয়নরা কি প্রতিক্রিয়া জানাবে? যে কোনো মানব সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হবে তখন? সময় এখন খুবই জটিল। কিছু ঘটলে পাকিস্তানকে দায়ী করা হবে। ইতিমধ্যে পরমাণু শক্তিধর দেশ দুটি ফেব্রুয়ারিতে মুখোমুখি হয়েছিল। এজন্য জাতিসংঘের দায়িত্ব রয়েছে। 1945 সালে এজন্যই জাতিসংঘ গঠন করা হয়। যদি আমরা পেছনে তাকাই, 1939 সালে যখন মিউনিখ দখল করেছিল চেকোস্লোভাকিয়া, বিশ্ব সম্প্রদায় 1.2 বিলিয়ন লোকের সমস্যা প্রমোশনের জন্য কিছু করেছে? ন্যায় বিচার এবং মানবতার পক্ষে দাঁড়িয়েছে? পারমাণবিক শক্তিধর দুটি দেশ প্রচলিত যুদ্ধে মুখোমুখি হলে যে কোনো কিছু ঘটতে পারে। এর পরিণতি হবে মারাত্মক। একটি দেশ যে তার প্রতিবেশীর চেয়ে আয়তনে 7 গুণ ছোট, এমন সিদ্ধান্তের মুখোমুখি হলো যে সে আত্মসমর্পণ করবে নাকি শেষ পর্যন্ত যুদ্ধ করবে। আমি নিজেকে এই প্রশ্ন করি। আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমি পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছি না, এটি একটি আশঙ্কা মাত্র। এটি জাতিসংঘের জন্য পরীক্ষা। জাতিসংঘই কাশ্মীরের জনগণের নিজেদের পছন্দ বেছে নেবার অধিকারের গ্যারান্টি দিয়েছিল। 1939 সালের মতো এটা কি সঠিক সময় নয়? এটাই সময়, পদক্ষেপ নেবার সঠিক সময়। এবং প্রথম অ্যাকশন হবে ভারতকে অবশ্যই কাশ্মীরে হিউম্যান কারফিউ তুলে নিতে বাধ্য করতে হবে, যেটি গত 55 দিন ধরে চলমান। 13,000 কাশ্মীরি বালককে মুক্ত করতে হবে। কাশ্মীরের জনগণের আত্ম অধিকার প্রতিষ্ঠা করার এটাই উপযুক্ত সময় জাতিসংঘের জন্য। ধন্যবাদ।